ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনভা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর অবশেষে নীতি সুধারে বাঁধন কিছুটা আলগা করল বাংলাদেশ ব্যাংক। 10% থেকে কমিয়ে এক অঙ্কের ঘরে 9% নির্ধারণ করা হয়েছে। এতে ব্যাংকগুলোর অর্থ সংগ্রহের খরচ কিছুটা কমবে, অর্থাৎ কমবে ঋণের সুদহার, বাড়বে বেসরকারি খাতের ঋণ প্রবাহ, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ। এসব নিয়েই আজকে আমাদের টালি খাতার আলোচনা। নীতি সুদহার কমলো, গ্রাহক সুফল পাবে। দর্শক, আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ মাহবুবুর রহমান এবং ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে টালি খাতার আলোচনায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুজন অতিথি আজকে আছেন সেই দুজন অতিথি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন আজকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মাহমুদুর রহমান, এবং একই সাথে আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমি একটু শুরুতেই জনাব মাহবুবুর রহমান আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমি একটু জানতে চাই যে নীতি সুদহার কমানোর পর ব্যাংক আমানতের সুদহার আসলে কত শতাংশ কমতে পারে? এটা তো খুব ডিফিকাল্ট বলে, এটা ব্যাংক টু ব্যাংক নির্ভর করবে। অলরেডি কিন্তু আমরা ব্যাংক নীতি সুদ হার কমানোর আগে কিন্তু আমরা সুদের হার কমাচ্ছিলাম। কারণটা ছিল, যেহেতু আপনারা বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট অনেকটাই কমে গেছে, এখন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট 5-এর নিচে। তো সেই কারণে এবং মার্কেটে কিন্তু লিকুইডিটি যদি ডিপোজিট গ্রোথ প্রায় 11%-রও বেশি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত ব্যাংকগুলো ভালোভাবে চলছে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু ডিপোজিট ভালো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও 60-এর ঘরে আছে, 60-70 মোটামুটি সবখানে সেখানে আছে। তো স্বাভাবিক সেই কারণেই ওখানে, এবং ওখানে ট্রেজারি যে গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো ছিল সেখানে কিন্তু রেট কম ছিল। তো যার কারণে যেহেতু ব্যাঙ্কগুলোর এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটিস গভর্নমেন্ট সিকিউরিটি, ওখানে যেহেতু রেট কমে যাচ্ছিল, সো আমাদের কিন্তু ডিপোজিট রেট এমনিই কমছিল। এবং যেহেতু ডিপোজিট কম ছিল আমরা কিন্তু লেন্ডিং রেট ওভাবে কমাচ্ছিলাম। তো আমি যেটা বলবো যে এটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক। কেউ কেউ হয়তো 50 বেসিস পয়েন্ট কমাবে, কেউ কেউ হয়তো আর একটু বেশি কমাতে পারে। বাট ডেফিনেটলি ডিপোজিট যেটা হচ্ছে, যে এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হবে যে ব্যাংক যেটা রেপোর মাধ্যমে যে ডিপোজিট যে বরিংটা করতো সেন্ট্রাল ব্যাংক থেকে, সেখানে একটা সিগনিফিক্যান্ট লেভেল অফ রিডাকশন হবে বলে আশা করছি এই পলিসি রেটটা নামানোর জন্য। জি, আমরা একটু জনাব তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে সেই একই বক্তব্য একটু শুনতে চাচ্ছি। এ বিষয়ে আপনি কি বলবেন? জনাব তৌফিক আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু আনমিউট করে নেবেন আপনার ডিভাইসটি, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে জনাব তৌফিক আহমেদ। জনাব তৌফিক আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি শুনতে পাচ্ছেন, মানে মনে হয় মিউটেড ডিভাইস। যে আমরাও আপনাকে শুনতে পাচ্ছি, আপনি এখন বলতে পারেন আমাদেরকে। এই যে না, আমি কথা বলছিলাম, উনি না। আচ্ছা জনাব তৌফিক আহমেদ, আপনি আপনার ডিভাইসটি ঠিক করে নেবেন। ততক্ষণ আমরা আমাদের আরেকজন যে অতিথি আছেন যার কথা শুনছিলাম আসলে মাহবুবুর রহমান, আপনার কাছে আবার একটু ফিরে যেতে চাচ্ছি যে সেভিংস এফডিআর বা আমরা যদি বলি ডিপিএস থেকে কি এটা সমন্বয় করা হবে নাকি? হ্যাঁ, এটা সবখানেই সহায়ক। কারণ আমার তো কস্ট চিন্তা করে ব্যাংকের ওভারঅল কস্ট সমস্ত ডিপোজিটের উপরে কিন্তু হবে প্রত্যেকটা আইটেমে। তো যেহেতু আপনি বলছেন যে রেট কমে, স্বাভাবিকভাবে আমি ধরুন আমার কস্ট কমাতে হবে, এবং আমার সেটা বিভিন্ন ধরনের যে সময় স্কিমগুলো আছে, রিকারিং ডিপোজিটসগুলো আছে, সবখানে কিন্তু আমার এই রেটটা কিন্তু কমতে থাকবে। এবং যেটা একটু আগে শুনলাম আশরাফ সাহেব বলেন, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, যে এটা খুব একটা ভালো সহায়ক ভূমিকা পালন করবে। আসলে হয়েছে কি, আপনার ইন্টারেস্ট রেট কমালে বা লেন্ডিং রেট কমালে যে আপনার ইনভেস্টমেন্ট একেবারে ভরে যাবে তা কিন্তু না। আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশে কিন্তু সবকিছু ইন্টারেস্ট রেট কমালে কিন্তু হবে না। এখানে অনেক স্ট্রাকচারাল ব্যারিয়ারও আছে, যেমন ধরেন আপনার সাপ্লাই চেইন ড্রিভেন জিনিসগুলো আছে, ইম্পোর্ট কস্ট আছে, এক্সচেঞ্জ ভোলাটিলিটি আছে, সাথে সাথে আপনার এনার্জি, যেটা এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এনার্জি। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এনার্জির জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট রেট যদি বেশি কমিয়েও দেখেন, তিনি তো ইনভেস্টমেন্ট করবেন না। তো এবং এবং ইটস নট দ্যাট প্রচুর এক্সেস ডিমান্ড আছে। নর্মালি কি ইন্টারেস্ট রেট কমার কারণটা হচ্ছে ইন্টারেস্ট বাড়ায় কেন, ইনফ্লেশনের ক্ষেত্রে ইন্টারেস্ট বাড়ালে আপনার ওটা দিয়ে আপনার সাপ্লাই কমে যাবে এবং সাথে সাথে ডিমান্ডটা কমে আসবে।
কিন্তু এখানে যে আপনি যে ইন্টারেস্ট রেট কমালেন, এর মানে তো এই না যে আপনার সাথে সাথে লেন্ডিং রেট কমে গেলে যে প্রচুর আপনার ইন্ডাস্ট্রিয়াল লোনের জন্য ডিমান্ড, তা কিন্তু না। সো ওই স্ট্রাকচারাল ইস্যুসগুলো যদি আমি অ্যাড্রেস না করতে পারি, বিশেষ করে এনার্জি, আপনি কোনোভাবে কিন্তু আপনি ডিমান্ডও পাবেন না প্রাইভেট সেক্টরে, এবং সাথে সাথে যে লেন্ডিং রেট কমানোর যে বেনিফিটটা কিন্তু আপনি দিতে পারবেন না। তো এটা আমার কাছে মনে হয় যখনই আপনার পলিসি রেট, স্ট্রাকচারাল ব্যারিয়ার্স যে ইস্যুসগুলো আছে এবং গভর্নেন্স, এই তিনটা যদি একসাথে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এর নীতি সুধার কমানোর বেনিফিটটা পাবেন। আদারওয়াইজ কিন্তু নীতি সুধার কমানোর বেনিফিটটা কিন্তু আসলে আসবে না। আপনাকে আরেকটা কথা বলি, কিন্তু চব্বিশ সাহেব এখন আসতে পারেননি, যে আমরা কিন্তু পূর্বেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্ট স্পেসিফিক ইন্টারেস্ট কমিয়েছিলাম, মার্জিন কমিয়েছিলাম, বাট তাতে করে যে আমরা খুব মার্কেটে খুব ভীষণ রকমের পরিবর্তন দেখতে পেয়েছি, পাই নাই। তো আসল ব্যাপারটা হচ্ছে আমাদের মতো দেশে এটা এটা জাস্ট ইন্টারেস্ট কমালে যে একেবারে পুরো মার্কেট উইল বি হ্যাপি যে আমার হয়ে গেছে, আমি এখন লোন নিতে পারবো, কিন্তু সে অবস্থা কিন্তু না। লোন নিয়ে যে আপনি প্রোডাকশন করবেন, সেই প্রোডাকশন থ্রু ফ্যাসিলিটি আপনার এখন নাই। আপনি তো লোন নেবেন কেন? যেই ভদ্রলোক বা যে কোম্পানি বা যে গ্রুপ পয়সা ফেরত দিতে চায়, সে কিন্তু লোন তখনই নেবে যখন আদার ইস্যুসগুলো আর অ্যাড্রেসড। জি, জনাব মাহবুবুর রহমান এবং জনাব তৌফিক আহমেদ, আমরা শুনছিলাম আপনাদের কথা, কিন্তু আমাদের এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমরা আবারও আসবো আপনাদের কাছে, তখন হয়তো আমরা জনাব তৌফিক আহমেদ আপনার সাথে যুক্ত হতে পারবো। আমরা একটি বিরতিতে যাচ্ছি। এ পর্যায়ে আমি একটু জনাব তৌফিক আহমেদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে মানুষ চাপে আছে, এরকম একটি সময়ে নীতি সুধার কমালো কেন্দ্রীয় ব্যাংক, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ ব্যাংকের এই যে সিদ্ধান্ত, এটি কি কোনো ঝুঁকি দেখছেন কিনা? সবার আগে এটি জানতে যাবো আপনার কাছে। সিদ্ধান্তের মধ্যে তো একটু ঝুঁকি থাকবে। বাংলাদেশ ব্যাংক তো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মাঝে মধ্যে নিতেই হবে, কারণ একদিকে যেরকম আপনার ইনফ্লেশন রেট বেশি, সুতরাং আপনাকে কন্ট্রাকশন মনিটারি পলিসি নিতে হবে, আপনাকে লেন্ডিং আপনার পলিসি রেট একটু বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। আবার অন্যদিকে আমরা যেটা বলে আসছিলাম যে শুধুমাত্র পলিসি রেট বাড়িয়ে কোনো লাভ নাই। আপনি যদি এট দ্য সেম টাইম যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি ঠিক মতো এনশিওর করতে না পারেন, তাহলে শুধু পলিসি রেট বাড়ানোটা দ্যাট উইল নেভার এনশিওর এ কনজেনিয়াল এনভায়রনমেন্ট। সুতরাং আমাদের এখন এই পলিসি রেট, সেই জন্য এখন এই পলিসি রেটটা একটু কমানো হয়েছে। কিন্তু পলিসি রেট কমালেন, কিন্তু অন্যদিকে যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আবার ঠিক না করেন, বা আপনার ব্যবসায়ীরা বলতেছে যে যেহেতু পলিসি রেট বেশি, সেই জন্য আলটিমেটলি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বেশি। হ্যাঁ, লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট একটু বেশি হবে, কারণ যেহেতু পলিসি রেট বেশি। এখন পলিসি রেট একটু কমানো হলো, এবং আমি মনে করি না খুব একটা সিগনিফিকেন্ট কমানো হয়েছে। এটা 0.5% কমিয়েছে, 9.5% আসছে, 9% না, 10% থেকে 9.5% আসছে। তো এখন এর ফলে যে খুব সিগনিফিকেন্ট লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের উপরে আপনার ইম্প্যাক্ট হবে তাও না। আবার মাহবুব ভাই যেটা বলতেছিলেন, ওনারা বিভিন্ন ভাবে অন্যান্য দিক থেকে এই কস্টটা ওনারা কম্পেনসেট করার চেষ্টা করবেন। তা আমার কথা হচ্ছে যে আমরা সাধারণত যখন নাকি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাই, আমরা খুব সহজভাবে কি করি যে ডিপোজিটরদের রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিই। এটা আমি না করার জন্য আহ্বান জানাবো। এবং আমি সাধারণত এটা বলবো, একদিকে তো আমাদের ডিপোজিটররা রিয়েল রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে না, আমাদের সেন্ট্রাল ব্যাংক ডিপোজিটরদেরকে রিয়েল রেট অফ ইন্টারেস্ট এনশিওর করছে না, আবার অন্যদিকে পলিসি রেটও কমিয়ে দিচ্ছে, যার ফলে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট আপনার কমে যাবে। কিন্তু ব্যাংকাররা যেটা পারে যে তার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট সাস্টেনেবলি কমানোর জন্য তার কস্ট অফ ব্যাড ডেট কমাতে হবে। যদিও মাহবুব ভাইয়ের এত কস্ট অফ ব্যাড ডেট নাই, আমি জানি, ইজ এ ভেরি এফিশিয়েন্ট ব্যাংক এবং এফিশিয়েন্ট ব্যাংকার, কিন্তু এমনি আমাদের ওভারঅল ব্যাংকিং সিস্টেমের জন্য আমাদের লেন্ডিং রেট যদি সাস্টেনেবলি কমাতে হয়, তাহলে আমি বলবো কাইন্ডলি আপনারা ডিপোজিট রেট না কমিয়ে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়ান, আপনাদের কস্ট অফ ব্যাড ডেট কমানোর চেষ্টা করেন, যার ফলে সাস্টেনেবলি আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমে আসবে। এবং এই 0.5% কমানোর ফলে একেবারে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হবে আমার মনে হয় না। এটা তেমন কোনো সিগনিফিকেন্ট। তাহলে কি আমরা এই সময় এসে এটিকে একটি যুগ উপযোগী বা সময় উপযোগী কোনো একটি সিদ্ধান্ত বলতে পারি? এখন এই সময়ে এসে তো আমি তো সবসময় বলছি যে শুধুমাত্র কন্ট্রাকশন মনিটারি পলিসি ইজ নট এনাফ। এর সাথে সাথে আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যথেষ্ট আপনাকে নজর দিতে হবে, এবং ব্যাংকগুলোকে রিকোয়েস্ট করতে হবে যে তোমাদের কস্ট অফ ব্যাড ডেট কমাও, তোমাদের এই প্রোডাক্টিভিটি বাড়াও। শুধুমাত্র ডিপোজিট রেট কমানোটা আসলে কোনো খুব ভালো পদক্ষেপ না, যেহেতু আমাদের দেশে ডিপোজিটররা অর্গানাইজ না, তারা খুব একটা প্রোটেস্ট করতে পারে না। আদারওয়াইজ কিন্তু আমাদের দেশে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত ডিপোজিটরদের জন্য রিয়েল রেট অফ ইন্টারেস্ট কিন্তু এনশিওর করতে পারে নাই।
একদিকে আপনি রিয়েল রেট অফ ইন্টারেস্ট এনশিওর করতে পারছেন না, অন্যদিকে ডিপোজিটররা চুপচাপ থাকবে বলেই আপনার তারা কিছু বলবে না বলে আবার অন্যদিকে পলিসি রেট আপনি কমিয়ে দেবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, তো এখানে সুতরাং একটু বলি। সেন্ট্রাল ব্যাংকের দুইটা দিকে দেখা উচিত। না, এখানে এটাও সত্যি কথা যে বাংলাদেশ ব্যাংকে তো অলরেডি মার্জিন, বলেন। আপনাকে মার্জিন কিন্তু স্পেসিফাই করে দিচ্ছে। সো আপনাকে ওই মার্জিনটার মধ্যে রাখার চেষ্টা করা হবে। আর যেহেতু আপনি যেটা বলেন তৌফিক ভাই, যে অফকোর্স আমরা সবাই চেষ্টা করতেছি রিকভারি করার জন্য, বাট আপনি জানেন আমাদের ওভারঅল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলিয়ে কোলাটারাল, অবশ্যই আমাদের চেষ্টা আছে যে রিকভারি করবো। আমরা অবশ্যই কাস্টমারদেরকে চাপানোর চেষ্টা করব না, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের মূল কাজ হচ্ছে ডিপোজিট রেট এন্ড লেন্ডিং। সো ওইখানে যতটুকু পারবো আমরা কম করবো। যেটা আমি আসল কথা বলেছি যে আসলে আমাদের রিয়েল ইনকাম যেটা কাস্টমারদের কমে যাবে, কেন এখন যেহেতু আপনার যদি 9% যদি ইন্টারেস্ট ডিপোজিটের উপরে, ডিপোজিটের রিয়েল ইনকাম কিন্তু নাই, বিকজ আপনার ইনফ্লেশন অলরেডি 9.5 উপরে। তো ওখানে আসলে ওই এটা এখন যেহেতু অস্থাতে কমতে কমতে কিন্তু আসলে আমাদের ডিপোজিটের কিন্তু লসটা আরো বেশি আসলে হবে। রিয়েল যদি লস বলেন, ডিপোজিটের উইল লুজ আউট বিকজ অফ দিস। যে এখানে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় জনাব মাহবুবুর রহমান, যে ঋণ এবং আমানতের স্প্রেড কত রাখবেন এবং একই সাথে ব্যাংকের লাভ না, কিছুটা মাহবুব, কম হলেও এখানে কি আপনার আসলে গ্রাহক সুবিধা পাবেন কিনা? আমাদের যে মূল উদ্দেশ্য যে গ্রাহকের সুবিধা পাবেন। গ্রাহক তো এখন দীপক, একটা গ্রাহক হচ্ছে আমার ডিপোজিটের। গ্রাহক বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, ডিপোজিটর নাকি বড়োয়ারকে? দীপক দুইটাই কিন্তু আমার গ্রাহক। গ্রাহক বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আমি সেটা বলছি না, আমার গ্রাহক দুজন, একটা হচ্ছে আমার ডিপোজিটের, একটা হচ্ছে আমার যারা বড়, দুইটা পক্ষ। এখানে যেটা হবে কি মুশকিল হচ্ছে কি, আপনি দ্বিপক্ষই কখনো খুশি করতে পারবেন না। এটা এটা ইটস এ রিয়েলিটি ইন লাইফ। সো আপনার যারা বড়োয়ার তারা হয়তো বেশি খুঁজবে, আবার ডিপোজিটের যেটা আছে, ডিপোজিটেরকেও তো আমরা বেনিফিট আমরাও ডেফিনেটলি চাই, যারা বিশেষ করে ক্ষুদ্র ডিপোজিটার, ওদের যাতে কখনো ওদের স্বার্থের ইয়ে না হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন আপনি অ্যাজ এ হোল দেখতে যাবেন, আপনি ওইখানে যেটা বড়োয়ারদের ওখানে ইন্টারেস্ট কমার জন্য ওরাই বেশি সুসংগঠিত, ওনারাই বেশি হইচই করবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার যে যাদের ডিপোজিটে আমরা লেন্ডিংটা করছি, যাদের বেস দিয়ে, তারা কিন্তু দেখা যায় যেটা টপিকে বললেন, আমি ওনার সাথে একমত যে ডিপোজিটারে কিন্তু আসলে ইম্প্যাক্টেড নেগেটিভলি হন। পজিটিভ ইম্প্যাক্ট হয় যারা বড় করেন, নেগেটিভ ইম্প্যাক্ট হয় অন দ্য ডিপোজিটার্স। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে সুদ হার কমলে পুরনো খেলাপি ঋণ যাদের ছিল সেগুলো আদায় কোনো সমস্যা হবে কিনা? না, সুদের হারের কমার সাথে ওটা কোনো সম্পর্ক নেই। অবশ্য আমাদের রিকভারির মূল ইয়েটা হচ্ছে আমাদের এফোর্ট, আমাদের জুডিশিয়ারি প্রসেস, আমাদের নেগোসিয়েশন স্কিল, আমাদের কোলাটারাল যেগুলো আছে সেগুলো। এখন দেখেন আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকা এনপিএ, মানে আমাদের এখন নন আর্নিং হয়ে বসে আছে। এখন এখানের মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিন্তু হচ্ছে কয়েকটা স্পেসিফিক গ্রুপের সাথে, এবং তাদের কোলাটারাল বলতে গেলে কিছুই নাই। সো ওই দেখা যাবে যে আমাদের ওই যে রিকভারি যেটা হচ্ছে, রিকভারির পরিমাণটা আপনি দেখেন রাইট অফ থেকে রিকভারি কত পার্সেন্ট, নট ইভেন 10%। আপনার যে ব্যাড ডেট এবং অন্য যেখানে আছে, রিকভারি যে হচ্ছে না তা হচ্ছে, কিন্তু ওইভাবে হচ্ছে না যাতে করে আপনার কস্ট অফ ক্রেডিট কমানো যায়। আজকে 33% যেখানে আপনার এনপিএল, সেখানে বুঝতেই পারছেন যে ওই ওই একটা বুকের যদি 1/3 আপনার এনপিএল থাকে, সেটা কখনোই কিন্তু আসলে ভায়াবল ইন্ডাস্ট্রি হিসাবে আসতে পারবে না, সে ভায়াবল কখনোই হবে না। জি জনাব জনাব মাহবুবুর রহমান এবং জনাব তৌফিক আহমেদ, আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে হয়তো আমরা আবারও আপনাদের সাথে কোনো এক সময় জয়েন করব। ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।